হ্যালো, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ ফারিহা অবনী ঢালি। আমি 9 ডিসেম্বর আমার অস্ট্রেলিয়ান ভিসা পেয়েছি এবং এই হচ্ছে আমার ভিসা কপি। আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ইউনিরিং টিম অ্যান্ড মাই কাউন্সিলর নেম ইজ ইমরুল কাইস ইভান। ইভান ভাইয়াকে আমি খুবই থ্যাংক ইউ দিতে চাচ্ছি যে আসলে ভাইয়ার হেল্প ছাড়া আমার এই পর্যন্ত আসা কোনোভাবেই সম্ভব ছিল না। আজ আমি আপনাদের সবার সাথে আমার এই জার্নিটাই একটু শেয়ার করতে চাই। সো আমার পরীক্ষা দিয়েছিলাম, আমি ফার্স্ট হচ্ছে 2024 সালে ডিসেম্বরে আমি ইউনিলিঙ্ক এজেন্সিতে এসেছিলাম। এজেন্সিতে আসার পর আমি ইভান ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয়। ভাইয়া আমাকে বলেছিল, তুমি আগে আইএলটিএস করো বা পিটিএ করো, যেটাই করো, আগে এক্সাম দাও। এক্সাম দিয়ে আমার কাছে রেজাল্টটা নিয়ে আসো, ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা পয়েন্ট করো। সো আমি বলছিলাম, ভাইয়া হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করি। সো তখন থেকে আমার জার্নিটা শুরু হয়, তখন থেকে আমি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকি। সো আমি ফেব্রুয়ারিতে ফার্স্ট পরীক্ষা দিই। আনফর্চুনেটলি এক্সামের রেজাল্টটা আমার খারাপ হয়, যেটা আমার স্টুডেন্ট ভিসার জন্য ছিল না। ওই স্কোরটা আমার মন মতো হয় নাই, বা অ্যাপ্লাই করার জন্য ওই স্কোরটা আমার আসে নাই। সো এটার পিছনে একটা বড় কারণ ছিল, ফার্স্ট টাইম আমি খুবই নার্ভাস ছিলাম আর কনফিডেন্স লেভেল খুবই লো ছিল আমার। সো এটা হচ্ছে মেইন রিজন। আমি এটা পরে অনেক ট্রাই করেছি, অনেক চেষ্টা করেছি। এটা করতে করতে আমি বুঝলাম যে না, আমার মূল রিজন ছিল আমি খুব নার্ভাস ছিলাম আর আমার একদম লেভেল 60%ও আমার কনফিডেন্স ছিল না, যার কারণে আমি রেজাল্টটা আনতে পারিনি। সো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে। সো আমি স্বাভাবিক, আমার ফ্যামিলি খুবই ভেঙে পড়েছিল তখন, আমি কিভাবে কি করব, সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিব, তখনও কি আমার রেজাল্টটা আসবে নাকি এরকমই খারাপ হবে। সো এই চিন্তা থেকে খুব ইমোশনাল হয়ে যাই, খুব টেনশন হয়ে যাই, খুব টেনশনে আমি আসলে কি করব আমি বুঝতে পারতেছিলাম না। সো আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মাকে বলে আমি আবার সেকেন্ড টাইম পরীক্ষার প্রিপারেশন নেই। সো আমি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি জুলাইয়ের 14 তারিখে আমার পিটিই পরীক্ষা ছিল। সো আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত স্কোরটি অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো ওই স্কোর নিয়ে আমি সাথে সাথে রেজাল্টটা পাওয়ার এক মুহূর্তের মধ্যে আমি ইভান ভাইকে মেসেজ দিই, ভাইয়া আমার তো এই স্কোর আসছে, আমি কি পারবো? ভাইয়া বলছে ইনশাল্লাহ হবে, তুমি কাজ শুরু করে দাও। সো ভাইয়াকে বললাম যে ভাইয়া আসলে তাহলে আমি এখনই কাজ শুরু করতে চাই, আমি 2025-এর মধ্যে আমি অস্ট্রেলিয়া যেতে চাই। সো ভাইয়া বলল ইনশাল্লাহ আমরা ট্রাই করব। সো ভাইয়াকে তখন বলার পর ভাইয়া আমাকে সব কিছু দেখে, আমার সব পেপারস আমি গত ডিসেম্বরে দেখিয়ে গিয়েছিলাম, ভাইয়া আমাকে সব গাইডলাইন দিয়ে দিয়েছিল, তখনই আমার এভরিথিং রেডি ছিল। তো এই পরীক্ষাটার জন্যই আমি শুধু পিছিয়েছিলাম। সো এইটা যখন হয়ে যায়, ভাইয়াকে আমি বলার পর ভাইয়া আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে তুমি শুরু করে দাও সব। তো ভাইয়াকে দেওয়ার পর ভাইয়া আমাকে অফার লেটারের জন্য বলল যে কোন ইউনিভার্সিটি তুমি চাও। তো ফার্স্টে আমি হচ্ছে মেলবোর্নে আমার যাওয়ার ইচ্ছে। ভাইয়াকে বলছে, ভাইয়া আমি মেলবোর্ন ছাড়া কোথাও যাবো না, আমি মেলবোর্নই যাবো। তো ভাইয়া তখন হচ্ছে অ্যাপ্লাই করার ট্রাই করে, অ্যাপ্লাই করছে, করার পর আনফর্চুনেটলি ওটা কোনোভাবে হয় নাই, ওটা মিস হয়ে গেছে। সো ভাইয়া একটু অছুটিতে ছিল, অফ ছিল। তো অফ ডের পর ভাইয়া আমাকে মেসেজ দেয় যে তুমি এখন কি শুরু করতে চাও? আমি জি ভাইয়া আমি মেলবোর্নে যাবো না, আমি সিডনিতে যেতে চাই। তো ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই, আমি করে দিচ্ছি। তো ভাইয়া আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, সিডনিতে ওয়েস্টার্ন সিডনি আর হচ্ছে তোমার ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, কোনো প্রবলেম, আমি হচ্ছে এই ইয়ারের মধ্যে আমি অস্ট্রেলিয়া যেতে চাই, এটাই হচ্ছে গিয়ে আমার মূল টার্গেট। আর সব মিলিয়ে ভালো হবে, বা আমার সাবজেক্ট অনুযায়ী সব রিলেটেড যেন আমার ভালো হয়, এই হিসেবে আপনি করে দেন। সো ভাইয়া অগাস্টের 15-16 তারিখের দিকে মেবি, আমার এক্স্যাক্টলি ডেটটা খেয়াল নেই, অ্যাপ্লাই করার পর 28 আগস্ট সকাল 7:30 আমি আমার অফার লেটার পাই, আলহামদুলিল্লাহ। ভাইয়াকে নক করার পর ভাইয়া বলে আমি পেয়ে গেছি, কোনো সমস্যা নাই, এবার তোমার নেক্সট স্টেপে যাওয়ার পালা। এবার হচ্ছে আমি জিএস এর জন্য সব ডকুমেন্ট রেডি করে ফেলি, ভাই আমাকে সব গাইডলাইন দেখিয়ে দেয়, সব কিছু বলে দেয়। বলার পর এভাবে আমি আমার জিএস এর সব ডকুমেন্ট রেডি করে ফেলি। করার পর আমি 2 দিনের মধ্যে রেডি করে ফেলি, মাঝখানে শুক্র শনি পড়ে যাওয়াতে গ্যাপ পড়ে যাওয়া, আমি রবিবারের মধ্যে সব দিয়ে দিই। দেওয়ার পর আমার হচ্ছে জিএস আলহামদুলিল্লাহ 12 দিনে জিএস ক্লিয়ার হয়েছে। আর এই ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে একটু টাইম নেয়, সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আমি পেয়েছি। তো করার পর হচ্ছে আমি আমার এই করার পর হচ্ছে আমি আমার টিউশন ফি দেই। টিউশন ফিটা ভাইয়াকে আমি বলছি, ভাইয়া তখন হচ্ছে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমার টিউশন ফি আমি যখন দিব তখন হচ্ছে খুবই ঝড় বৃষ্টি ছিল। তখন আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমি কি পারবো? আমার কাছে মনে হয়েছে আমি পারবো। সো সব মিলিয়ে সব বাধা অতিক্রম ঝড় পার করে আমি আমার টিউশন ফিটা ওই দিনই আমি দিয়ে দেই। ভাইয়া আমাকে যেদিন বলে, ভাইয়া বলছে 2 দিন পর তো সমস্যা নেই। আমি ভাবছি যে না, আমার দিক থেকে যেন কোনো কমতি না থাকে, আমার দিক থেকে যেন কোনো দেরি না হয়। তারা এত কষ্ট করতেছে, আমিও কষ্ট করি, আমার জন্যই তো তারা কষ্ট করতেছে।
আমার বাবা মা কষ্ট করতেছে, আমার জন্য এত ত্যাগ স্বীকার করতেছে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে না, আমি ট্রাই করব। আমি এখনই ট্রাই করি, ব্যাংকে যাই। সো সবভাবে আমি টিউশন ফি পেমেন্ট করে দিই আলহামদুলিল্লাহ বিকাল 4টার মধ্যে। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। 3 দিনের মধ্যে আমার টিউশন ফি ক্লিয়ার হয়ে যায়। টিউশন ফি ভার্সিটি থেকে আমি লেটারও পেয়ে যাই যে না তোমার সব কমপ্লিট। তারপর হচ্ছে আমি 14 দিনের দিন সিভি পাই। 14 দিনের দিন সিভি পাওয়ার পর ভাইয়া বলে আলহামদুলিল্লাহ তুমি সিভি পেয়ে গেছো, তোমার জিএসও অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে, কোনো কোনো ইন্টারভিউ আমার লাগেনি। বাট মাঝখানে ভার্সিটি থেকে আমাকে কল দিয়ে জাস্ট আমাকে ওয়েলকাম জানিয়েছে, কথা বলেছে, স্বাভাবিক একদম বেসিক জিনিস জিজ্ঞেস করেছে। সো এটা কোনো ইন্টারভিউ ছিল না আসলে, তারা আমার সাথে জাস্ট কন্ট্যাক্ট করেছে। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা। ভাইয়া আমাকে আগের থেকেই বলে দিছিল, যদি তোমাকে বলে, ভাইয়া আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিছে, যদি তোমাকে এই কোশ্চেন করে এই অ্যান্সার বা কি কি কোশ্চেন করতে পারে, বাট ওইরকম কিছু হয় নাই। বাট ভাইয়া আমাকে প্রথম থেকেই সবভাবে প্রিপারেশান নেওয়ার ট্রাই করে দিয়েছিলেন। ভাইয়া আমাকে সবভাবে সাহস দিয়ে রাখছিলেন। আমিও ভাইয়াকে অনেক জ্বালাইছি, অনেক। ভাইয়া আমাকে আসলে, ভাইয়ার এই কথা আমি বলে শেষ করতে পারবো না। আর ইউনিলিঙ্ক ফুল টিম, আমি আরেকজন আপুকে, লাবণ্য আপুকে আমি অনেক থ্যাংক ইউ দিব। আপু আমাকে অনেক হেল্প করেছে। সো আপু অনেক আমাকে সাপোর্ট করেছে। সো তারপর হচ্ছে আমি ইউনিলিঙ্ক থেকেই কাজ যখন করতে থাকি, আমার হচ্ছে কাজ করার পর আমার একটা জিনিস মনে হয় যে না, আমি যদি অন্য কোথাও কাজ করতাম বা অন্যভাবে করতাম, আমি এত সাপোর্ট পেতাম না কোথাও। আমার কাছে পার্সোনালি আমি যেটা পেয়েছি আমি তো সেটাই বলব। সো আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড। তারপর হচ্ছে আমি যখন সিভিটা পাই, ভাই আমাকে বলে এখন তুমি টেনশন করো না, তুমি কাজ আগাইতে থাকো। তো করতে থাকি যখন, তখন আমি হচ্ছে ভিসা ফি আর হচ্ছে মেডিকেল ফি দিব। তো ভাইয়াকে বলি, ভাইয়াকে মেসেজ দিতে থাকি, কল দিতে থাকি। ভাইয়া আমাকে প্রত্যেকটা কল, প্রত্যেকটা মেসেজ আমাকে রেসপন্স করছে খুব ভালোভাবে। কিছু সময় আমিও ব্যস্ত ছিলাম, ভাইয়া আমাকে পাই নাই, বা ভাইয়াকেও আমি পাই নাই, ভাইয়াও ব্যস্ত ছিল। এটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে এটা হবেই। সো ব্যস্ততা সবার জীবনেই আসবে। সো এটা নিয়ে আমার মনে হয় না কোনো কিছু ভাবার বা কোনো এক্সট্রা কিছু ভাবার কোনো কিছু আছে। তাদেরও একটা কাজ, তাদেরও একটা লাইফ, তারা তো আমাদের জন্যই কষ্ট করতেছে। তারা আমাদের থেকে এক্সট্রা কোনো কিছু নিতেছে না। তারা আমাদেরকে ফুললি সাপোর্ট করতেছে। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। আমরা যত এজেন্সিতে গেছি বা যত এজেন্সিতে যাই, আমাদের খুব হিউজ একটা অ্যামাউন্টে আগে তাদের পেমেন্ট করতে হয়। সো এই দিক থেকে বা সব দিক থেকে, সাপোর্টের দিক থেকে আমি বলবো ইউনিলিঙ্ক 100% স্যাটিসফাইড। আপনারা নিঃসন্দেহে ইউনিলিঙ্ক থেকেই কাজ করতে পারেন, এবং প্রত্যেকটা কাউন্সিলর খুবই সাপোর্টিভ। আপনি যেই কাউন্সিলরের কাছে কাজ করেন না কেন, আপনি আশা করি আপনি কখনো আনস্যাটিসফাইড হবেন না, আপনি 100% স্যাটিসফাইডই হবেন। সো আসি, পরের কথায় আসি। এখন হচ্ছে আমার যখন ভিসা ফি দিয়ে দিই, তখন হচ্ছে আমার ওই দিনই 10 মিনিটের মধ্যে আমার মেডিকেল আর হচ্ছে বায়োমেট্রিকের লেটার চলে আসে। আলহামদুলিল্লাহ, ভাইয়া আমাকে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বায়োমেট্রিকের ডেট নিয়ে দেয়। তারপর মেডিকেলের কথা বলে ওই দিনই দিয়ে দিব। আমি তো মাদারীপুর থাকি। সো আমার জন্য আসা 2-3 বার আসাটাও একটা টাফ ছিল। ভাইয়া আমাকে বলছিল তুমি মেডিকেলটা আগে দাও, পরে বায়োমেট্রিক দাও। আমি বলছি না ভাইয়া, আমার তো একটু কষ্ট হয়ে যায়, আমি আগে 2টা একসাথে দিতে চাই। তো ভাইয়া আমাকে যেই ডেট নিয়ে দিল, 6 নভেম্বর আমার বায়োমেট্রিক ছিল। আমি বায়োমেট্রিকে পৌঁছাই আলহামদুলিল্লাহ টাইমলি। মাদারীপুর থেকে ডিরেক্ট বায়োমেট্রিক দেই। মাদারীপুর থেকে বায়োমেট্রিক দেওয়ার পর হচ্ছে আমি আমার মেডিকেলে যাই। মেডিকেলটা কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। ওই দিনে আমি ব্যাক করে ফেলি। ব্যাক করে যাওয়ার পর এখন আমার ওয়েটিং টাইম। তো 6 নভেম্বর আমি মেডিকেল দিই, 9 নভেম্বর আমার মেডিকেল ক্লিয়ার হয়ে যায় আলহামদুলিল্লাহ। বায়োমেট্রিক সাথে সাথেই ক্লিয়ার হয়ে গিয়েছিল, এবং হওয়ার পর আমি এখন অপেক্ষা করতে থাকি। ভাইয়াকে মেসেজ দেই, চ্যাটজিপিটি দেখি, ইউটিউব দেখি, কয়দিন লাগবে ভিসা হইতে, কয়দিন লাগবে, শুধু পোস্ট দেখতেছি। কিছু কিছু রিজেকশন আসতেছে, খুব ভয় লাগতেছে। তারপর হচ্ছে ওয়েট করতে থাকি। ভাইয়া বলে ওয়েট করো, ওয়েট করতে থাকো। এই ওয়েটিং টাইমটা আসলে যে এই মুভমেন্টে, এই পর্যায়ে আসে, সেই বুঝতে পারবে আসলে এই ওয়েটিং মুভমেন্টটা কি, এই ওয়েটিং পিরিয়ডটা কি আসলে। এই ওয়েটিং পিরিয়ডটায় আসলে নিজেকে সামলানো, ফ্যামিলিকে সামলানো, সব মিলিয়ে এত কষ্টের পর এই জায়গাটা থেকে বের হওয়া বা এই জায়গাটা ফেস করা একটা স্টুডেন্টের, বা এই যারা ভিসাটা অ্যাপ্লাই করে এই স্টুডেন্টের ছাড়া কেউই আসলে বুঝবে না। তো আমি আশা করি যাদের ভিসা পেয়েছেন বা যারা ওয়েটিংয়ে আছেন, তারা অবশ্যই বুঝবেন এই মুহূর্তটার কীরকম থাকে, এই মুহূর্তটার পরিস্থিতিটা কীরকম থাকে একটা স্টুডেন্টের বা একটা ফ্যামিলির। সো কাউন্টিং করতে করতে 10 দিন, 15 দিন, 20 দিন চলে যায়, নো রেসপন্স, নো। তারপর মাঝখানে ইউনিভার্সিটি থেকে আমাকে ওয়েলকাম জানায়, ইউনিভার্সিটি থেকে একটা মেসেজ আসে। তারপর আমি হচ্ছে ইভান ভাইয়াকেও মেসেজ দিই, ভাইয়া বলো ওয়েট করো, চলে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 9 ডিসেম্বর আমি যখন আমার ভিসা পাই, আমি হচ্ছে মাগরিবে নামাজ পড়ছিলাম।
নামাজ পড়তে পড়তে আমার মা মেয়ে একসাথে নামাজ পড়ছিলাম, মোনাজাতটা দিব, এর মধ্যে ইভান ভাইয়ার কল চলে আসে। মজার বিষয়, ভাইয়া আমাকে কল দিয়ে বলে, কি অবস্থা, কেমন আছো? আমি বললাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। তো আমি বলতেছি, ভাইয়া বলতেছে আমার কল দেখলে নাকি সবার বুক কেঁপে ওঠে, তোমার কি অবস্থা? আমি বলছি যে ভাইয়া আমারও তো সেম অবস্থা, মাগরিবের আজান দিচ্ছে, এখন আপনার কল পেয়ে তো আমিও ভয় পেয়ে গেলাম। তো ভাইয়া বলছে ভয় পাইছো? জি ভাইয়া ভয় পেয়ে গেছে, তো তোমার ভিসা হয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তখন আমি ভাইয়াকে কি বলবো, আমার কোনো মানে কোনো অবস্থা ছিল না, আমি আসলে কি বলবো ভাইয়াকে। তো ভাইয়াকে থ্যাংক ইউ দিলাম, থ্যাংক ইউ তারপর ভাইয়া বলছে আমি কিছুক্ষণের মধ্যে আমাকে ভিসা কপি দিয়ে দিচ্ছি। এবং আমি ভিসা পেয়েছি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল থেকে। আমার সাবজেক্ট ছিল ডিগ্রি ট্রান্সফার টু ব্যাচেলর অফ বিজনেস। আমার 1 বছর কোর্স, তারপরেও 3 বছরের কোর্স ব্যাচেলর অফ বিজনেস, ডিরেক্ট ব্যাচেলর অফ বিজনেস। সো এটা আমার একটা ইচ্ছা ছিল, আমি বাংলাদেশে হচ্ছে আমার যেন গ্যাপ না পড়ে যায়। আমি এইচএসসি 24 ব্যাচের একটি স্টুডেন্ট। সো আমার যেন গ্যাপ না পড়ে যায়। ইভান ভাই আমাকে প্রথমে বলেছিল তুমি একটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো। আমি বর্তমানে জেডি শিকদার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিট আছি। সো বাংলাদেশের শরীয়তপুরে এটা অবস্থিত। এটাতে আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার আমার কমপ্লিট। সো এখান থেকে আমি এটা ভেবেছিলাম, এখানে ব্যাচেলর অফ বিজনেসে পড়েছি। আমি চাইছিলাম যে আমি যেন ব্যাচেলর অফ বিজনেসে যেতে পারি, পড়তে পারি, এবং ভাইয়া আমাকে সেই কাঙ্ক্ষিত সাবজেক্টেই, সেই মনের মতো সাবজেক্টে আমাকে ভিসা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি পেরেছি, আমি আমার সেই মনের মতো সাবজেক্টেও চান্স পেয়েছি। এটা আমার কাছে খুব বড় পাওয়া ছিল। এবং আমি চেয়েছিলাম যত আমি যে এখানে যে সাবজেক্টে পড়বো, আমার যে ইচ্ছা আমি যেন ওখানেও সেই সাবজেক্টে পড়তে পারি, এটাই আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল। সো সেটা আমি পেরেছি বা পেয়েছি। সো আমার এই জার্নিতে, আমার এই ভিডিওতে হয়তো 2-3 মিনিটের একটা ভিডিও হবে, বাট আমার ব্যক্তিগত দিক থেকে এই ফুল জার্নিতে যেই কষ্টটা, যে ইমোশনটা লুকিয়ে আছে, যে স্ট্রাগলগুলো লুকিয়ে আছে, এগুলো আসলে কোনোদিনও বলে বোঝানোর মতো না। এটা যারা কষ্ট করে, যারা স্ট্রাগলটা করছে বা করেছে বা করছেন, তারাই এটা বুঝতে পারবে ভালো করে। সো আমি চেয়েছিলাম আমার এই জিনিসটা পুরোপুরি যেন পার্সোনাল থাকে। এই পার্সোনাল করার রিজন হচ্ছে আমি চাইনি যে কেউ জানুক। আমার সাথে আমি ভেবেছি আমার আল্লাহ আছে, আমার বাবা মা আছে। আসলে বাবা মায়ের ঋণ বা কৃতজ্ঞতা আমরা কোনোদিনই শেষ করতে পারবো না বলে, তাদের প্রতি আমাদের প্রতি তাদের যেই একটা ভালোবাসা, আমাদের প্রতি তাদের যে স্ট্রাগলটা, এটা আসলে কোনো সন্তানই কোনো বাবা মায়ের ঋণ, কষ্ট কোনোদিনও শোধ করতে পারবে না। সো আমি এখানে স্পেশাল তাদেরকে মেনশন করতে চাই, থ্যাঙ্কস আব্বু আম্মু, তাদের ছাড়া আমার এই জার্নিতে ইম্পসিবল ছিল। সো আমি ভেবেছি যে না, আল্লাহ যেহেতু আছে, বাবা মা যেহেতু আছে, আমার কাউকে লাগবে না। আমি কাউকে, যেহেতু বাবা মার সাপোর্টটা আমার কাছে মেন ছিল, তারা যদি আমাকে সাপোর্ট না করে তাহলে তো আমি আগাইতে পারতাম না এই পর্যন্ত। সো আমি চেয়েছিলাম যাতে কেউ না জানে। সো এইটা আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কাউকে না জানানোর ব্যাপারটা। সো ধৈর্য ধরে আল্লাহর নাম নিয়ে আমি আমার কাজ যখন শুরু করি, আমি ভাইয়াকে বলেছিলাম, ফারদিন ভাইয়াকে, সে পিটি, তারা হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে, পিটি কাউন্সিলর। সো আমি তাদেরকে বলেছিলাম ভাইয়া আমার এই জার্নি তো কেউ জানে না, আমি কিভাবে কাজ করব? ভাইয়া বলছে তোমার সাথে ইউনিলিঙ্ক টিম আছে। এবং ফার্স্ট আমি একটু নার্ভাস ছিলাম, স্বাভাবিক, বাট আমি যখন তাদের সাথে কাজ করি, তাদের সাথে মিশি, প্রত্যেকটা কাউন্সিলরের সাথে আমার কথা হয়, এবং তখন আমি বুঝতে পারি আসলে এই টিমটা আমাকে কতটা সাপোর্ট করতে পারবে। তখনই আমি তাদের সাপোর্ট, তাদের কথা, তাদের স্টাইল, তাদের সব কিছু দেখে বুঝতে পেরেছিলাম আসলে আমি এখান থেকে কি পেতে পারি। এবং মাঝখানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল ইভান ভাই ভিসা মেশিন। তো এখান থেকে একটা ছিল যে না, ভাইয়া ভাইয়া কাজ করছে বা যে কাউন্সিলারই কাজ করুক, আমি সবাইকে চিনি, সবার সাথে আমার কথা হচ্ছে, আমার ভাগ্যে যদি থাকে কেউ এটা নিতে পারবে না, ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে। সো এটা কোনো কথা না, আসলে ভাগ্যের ব্যাপারটা খুব বড় একটা ব্যাপার। সো আমি চেয়েছিলাম যাতে সব ভালো ভালো ঠিকঠাক মতো হয়, আমি যেন পার করতে পারি, কোনো স্টেপে যেন আমি স্কিপ না হয়, কোনো স্টেপে যেন আমি সরে না যাই, কোনো স্টেপে যেন আমার দিক থেকে যেন কোনো কমতি না থাকে। আমার মেইন রিজন ছিল এটাই। সো এই টিমটা আমার জন্য এত কষ্ট করবে, আমি যেন কোনো কমতি না রাখি, আমার যেন কোনো কমতি না থাকে। এখন এখানে মেইন কথা হচ্ছে, আমি কাউকে না জানানোর রিজন হচ্ছে আসলে আমি খুব ভয় পাই নজর জিনিসটা, এই জিনিসটা আমার কাছে খুব ভয় লাগে, জানি না এটা কীভাবে নেয়। বাট আমি এখন অনেকে আমার এই ভিডিও দেখে বলতে পারে এত লং ভিডিও, এখানে ভাইয়াও বলতেছে আমার এই ভিডিওটা সবচেয়ে লং হচ্ছে। সো কারণ হচ্ছে আমি এতটা কনফিডেন্স বা কথা বলার স্টাইল বা এইটা আমার ছিল না। এইটা আমি গেইন করতে আমি আমার রিজন দিব আমার মাকে। আমার মায়ের সাপোর্ট ছাড়া আমি আসলে এরকম চঞ্চল ছিলাম না, এরকম কথা বলার স্কিলও আমার মধ্যে ছিল না, যেটা সত্যি কথা। এখানে লজ্জা পাওয়ার বা ছোট হওয়ার কিছু নেই আমি মনে করি যেটা। সো একটা মানুষের কথা বলার স্কিল থাকাও খুব ভালো একটা গুণ আমি মনে করি যেটা। সো এখানে আমার মায়ের
সবচাইতে বড় ভূমিকা রয়েছে আমার এই চঞ্চলতার পিছনে, এই পর্যন্ত আসার পিছনে। বাবা মা দুইজনই কষ্ট করেছে, দুইজনের সাপোর্ট রয়েছে, বাট বাবাকে সবাই একটু ভয় পায়। মাকে ভয় পেলেও মায়ের কাছে নির্দ্বিধায় সব কথা বলা যায়। বাবা মায়ের কথা আসলে বলে শেষ করার মতো না। আমি আমার মাকে আসলে থ্যাংক ইউ বা ধন্যবাদ কোনোটাই দিতে পারবো না। কোনটা যেটাই দিব সেটাতেই তাকে ছোট করা হবে। সো আমি চাই যে এভাবেই যেন তারা সবসময় আমার পাশে থাকে। আমি তাদের জন্য বেস্টটা যেন আমি করতে পারি। আমার শেষ পর্যন্ত আমি চেষ্টা করব আমি আমার বাবা মায়ের জন্য কিছু করার। এবং আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার ছোট ভাই আছে ক্লাস 7 পড়ে। সো সব মিলিয়ে আমি চাই যে আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি। তাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে না পারলেও, আমি জানি এটা কোনোদিন শোধ করা সম্ভব না, বাট আমি চাইবো তাদের জন্য যেন আমি তাদের বেস্টটা করতে পারি। তারা আমাকে যা দিয়েছে, তারা আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, এর জন্য যেন আমি তাদের জন্য কিছু করতে পারি। আর ইউনিলিঙ্ক টিমকে থ্যাংক ইউ দেওয়ার মতো আমার আর কিছু নেই। সো তাদের কথাও আর বলে শেষ করার মতো না। এখন কথা ভিতরে অনেক আছে, বাট কথা বললেই বলা যায়। এখন আর কি বলবো আমি জানি না। সো কথা যখন আমি বলবো, আমি ইউনিলিঙ্ক টিমের কথাও বলে শেষ করতে পারবো না, আমার বাবা মায়ের কথা বলে শেষ করতে পারবো না, এই জার্নির পিছনের কারণটাও বলে শেষ করতে পারবো না। সো আমি এই পর্যন্ত যতটুকু শেয়ার করলাম, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। আমার প্রত্যেকটা কাজে কিছু না কিছু ফেস করতেই হয়েছে। আমার বার্থ প্লেস ইটালি হলেও আমার দেশের বাইরে যাওয়ার একটি ইচ্ছা থাকলেও আসলে আমি মনে করি যে যেটা নিয়ে লেগে থাকে সে একদিন সেটা পাবেই। আল্লাহ তাকে সেই পর্যন্ত নিবেই। যদি সে চেষ্টা করতে পারে, যদি তার নিয়ত সৎ থাকে, তাহলে সে অবশ্যই তার কাঙ্ক্ষিত অর্জনটি সে করতে পারবে। এবং এটা আমি পার্সোনালি খুবই বিশ্বাস করি। অ্যান্ড ডোন্ট ফরগেট নামাজ অ্যান্ড তাহাজ্জুদ নামাজ। এটা আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহকে ডাকা, নামাজ পড়া, এটা একটা মানুষের জীবনে সবচেয়ে বড় একটা সামনে আগানোর বা জার্নিতে সাকসেসফুল হওয়ার, এটা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহকে ডাকা ছাড়া কোনো বিকল্প নাই। সো বাবা মায়ের ঋণ, আমার কষ্ট, আমার স্ট্রাগল সব কিছুই থাকবে, বাট আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি মনে করি যে আমাদের নামাজ, আমরা যারা ভিসা কাজ করতেছি, ভিসার কাজ না করি, এভরিথিং, প্রত্যেকটা মানুষের লাইফে নামাজ ফার্স্ট। সো আমি বলবো সবাইকে, সবাই যেন নামাজ পড়ার ট্রাই করে। অ্যান্ড ডোন্ট ফরগেট তাহাজ্জুদ নামাজ। এই আমি মনে করি একটা মানুষের জীবনে, আমি যখন কষ্টগুলো করতাম, আমার পাশে রাত জেগে জেগে আমার মা বসে থাকতো। আসলে তার এই দিনগুলো যখন আমার মনে পড়ে, তখন আমি বুঝতে পারি যে আমি কি করেছি, পিছনে কি কষ্টগুলো করেছি, কি ত্যাগগুলো আমি স্বীকার করেছি, তাদেরকে আমি কতটা কষ্ট দিয়েছি, আমার জন্য তারা কতটা স্ট্রাগল করেছে। আসলে বাবা মা যতটা, এটা আসলে একটা যুদ্ধ ছিল আমার জন্য। এই যুদ্ধে জয়ী হতে পেরেছি শুধুমাত্র আল্লাহ আছে, আমার বাবা মার সাপোর্ট ছিল। এবং যখন 9 ডিসেম্বর আমি ভিসাটা পাই, ভিসা পাওয়ার পর ইভান ভাইয়া আমাকে যখন জানায়, আমার তো কেউ জানতো না ফ্যামিলির। সো এক এক করে সবাইকে যখন ফোন দেই, ফোন দেওয়ার পর সবাইকে বলে কার ভিসা, কিসের ভিসা? আমি বলছি ভাই আমার ভিসা, আপু আমার ভিসা। সো বলছে অস্ট্রেলিয়া ভিসা। সবাই খুবই অবাক হয়, সবাই খুব খুশি হয় যে কিভাবে কি করলাম, এই করলাম। স্বাভাবিক, এটা তো অনেক বড় একটা জার্নি, এটা সবাই জানে, সবাই বুঝতে পারে। তো সব কিছু শেয়ার করলাম, শেয়ার করার পর সবাই খুব খুশি। এবং এটা আমার কাছে সবচেয়ে ভালো একটা ব্যাপার ছিল যে কেউ জানতো না, হঠাৎ করে সবাই জানছে। এবং আমি আমার ফ্যামিলি সবার খুব আদরের একজন মেয়ে। ছোটবেলা থেকে আমি জানি না, এই 20 বছরের স্মৃতি, 20 বছরের দায়িত্ব, 20 বছরের সব কিছু কীভাবে আমি 20 দিনে ধুয়ে মুছে 20 দিনে লাগেজ প্যাকিং করে চলে যাব। এটা আসলে খুব ইমোশনাল একটা পার্ট। সো আমার 9 ডিসেম্বর ভিসা হয়, তখনই আমি টিকিট কাটা ট্রাই করি। আমার জানুয়ারি 21 তারিখ আমার ক্লাস ওরিয়েন্টেশন। সো সেই হিসাবে আমি টিকিট কাটা ট্রাই করি। তো আমার 25 ডিসেম্বর 11:15 PM আমার ফ্লাইট। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। এবং আমি যেন আপনাদের সবার জন্য সবসময়, আমি যতটা পারবো, আমাকে অনেকেই মেসেজ দিয়েছে, নক করেছে। এবং এখান থেকে আমি পার্সোনালি একটু কথা বলতে চাই যে আমি সবার মেসেজের রিপ্লাই করারও ওয়ে থাকে না। সো আমি চেষ্টা করব সবাইকে হেল্প করার, যতটুকু আমি পারি, আমার নিজের মধ্যে যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু জ্ঞান আছে, এখান থেকে আমি যতটা পারবো সবাইকে হেল্প করার ট্রাই করব। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিলিঙ্ক টিম। অ্যান্ড আমি কখনোই বলবো, আমি সব সময় বলবো যে মাস্টার্স করেন, ডিগ্রি করেন, ডিপ্লোমা করেন, যেভাবেই করেন, ইএপি করেন, যেখানেই করেন, আপনি আগে
আসেন এজেন্সিতে, কথা বলেন, আপনার ডকুমেন্টস দেখান, আপনি তারপর দেখেন যে আপনার তারা থাকে আপনাকে আপনাকে কি ডিসিশন দেয়। একটা স্টুডেন্টকে কখনোই কোনো ডিসিশন দিতে পারবে না। আমরা আমাদের পেপারস থেকে আপনাদেরকে হেল্প করতে পারবো, বাট আপনাদেরকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে একমাত্র এই ইউনিলিঙ্ক টিম। আপনাকে স্যাটিসফাইড করে আপনাকে ফুললি গাইড করতে পারবে। সো আমি বলবো আপনারা আগে স্কোর উঠান, স্কোর উঠিয়ে আপনারা সরাসরি ইউনিলিঙ্ক এজেন্সিতে চলে আসুন এবং এসে যে কোনো কাউন্সিলরের সাথে আপনার যার সাথে ইচ্ছা হয় আপনি কন্ট্যাক্ট করেন, কথা বলেন, তারপর আপনি আপনার কাজ শুরু করেন এবং 100% স্যাটিসফাইড। এদিক দিয়ে 1%ও কম দিব না আমি, কোনো দিক দিয়ে আপনি আনস্যাটিসফাইড থাকবেন না ইনশাল্লাহ, এবং আমিও না। আপনারা ইউনিলিঙ্কে এসে তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের ভিসার কাজ এবং আপনিও একদিন অস্ট্রেলিয়ার যাওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারেন। সো আলহামদুলিল্লাহ আমি আমার এই পুরো জার্নিটা শেষ করতে পেরেছি। এখনো শেষ না, সামনে বড় যুদ্ধ আসছে। সো ইনশাল্লাহ আমি পারবো, আমি চেষ্টা করব। আমি যেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর কি বলবো জানি না। সো সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।